তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2024 সালে আসা মুভি শয়তান। তো চলো শুরু করা যাক। মুভির প্রথমেই আমরা মরা ইঁদুর দেখতে পাই আর একটা লোক এসে ওটাকে নিয়ে চলে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা একটা ফ্যামিলিকে দেখতে পাই যেখানে 4জন লোক ছিল। বাবা কবির, মা জ্যোতি, বড় মেয়ের নাম জাহ্নবী আর ছোট ছেলের নাম ধ্রুব। বাড়িতে যাওয়ার সময় জাহ্নবী তার বাবার সাথে বলে যে সে তার বন্ধুদের সাথে লাদাখ ট্রিপে যেতে চায়। প্রথমে তার বাবা না করলেও পরে মেনে নেয় আর বলে আমার একটা শর্ত আছে যে তাকে তার সব বন্ধুর নাম ও নাম্বার দিয়ে যেতে হবে। জাহ্নবী এর জন্য রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে ফার্ম হাউসে যায়। রাস্তায় যাওয়ার সময় তারা একটা রেস্টুরেন্টে দাঁড়ায় খাবার খাওয়ার জন্য, যেখানে তারা পরোটা অর্ডার দেয়, কিন্তু জাহ্নবী এটা খাওয়ার জন্য মানা করে দেয় কারণ ওটা অনেক বাটার ছিল। কবির এখানে দুটো চা অর্ডার করতে চেয়েছিল কিন্তু তার কাছে 20 টাকা খরচা ছিল না। এই সময় ওখানে থাকা একটা অচেনা লোক যে নিজের জন্য একটা চা অর্ডার দেয় আর দুটো চা নেয় কবিরের ফ্যামিলির জন্য। কবির তাকে নিজের ফ্যামিলি টেবিলে ইনভাইট করে আর সেই লোকটা যে নিজেকে বনরাজ কাশ্যপ বলে সে কবিরের ফ্যামিলির সাথে ভালো সম্পর্ক তৈরি করে ফেলে। বনরাজ বলে আমি জাহ্নবীর দেওয়া পরোটাটা খেয়ে নিচ্ছি আর তার বদলে তুমি আমার লাড্ডুটা খেয়ে ফেলো। জাহ্নবী তখনই বনরাজের দেওয়া লাড্ডু খেয়ে নেয়, কিন্তু লাড্ডু খেতেই জাহ্নবী একটু অদ্ভুত ফিল করে। তখন বনরাজ জাহ্নবীকে বলে পরোটাটা খেয়ে নিতে আর অদ্ভুতভাবেই জাহ্নবীও কোনো প্রশ্ন না করে পরোটাটা খেয়ে নেয়। এরপর তারা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে, কিন্তু বনরাজ যাওয়ার আগে জাহ্নবীকে একটা বিস্কুট দেয় আর বলে যে ফার্ম হাউসে পৌঁছে সে যেন এটা খেয়ে নেয়। জাহ্নবী এটা শুনে হ্যাঁ বলে দেয়, যেটা খুবই অদ্ভুত ছিল কারণ জাহ্নবী এমন একটা মেয়ে ছিল যে কারোর কথা শুনতো না, কিন্তু বনরাজের সব কথাই সে শুনছিল। এরপর তারা ফার্ম হাউসে পৌঁছে যায়, যেখানে গিয়ে জাহ্নবী সবার আগে ওই বিস্কুটটাই খেয়ে নেয়। ফার্ম হাউসে গিয়ে তারা সবাই খুব মজা করছিল। তখন জ্যোতি লক্ষ্য করে যে বনরাজ ওই ফার্ম হাউসের বাইরে দাঁড়িয়ে আছে। জ্যোতি এটা কবিরকে বলে দেয়। কবির যতক্ষণে পুল থেকে বেরিয়ে বনরাজের সাথে দেখা করত তার আগে জাহ্নবী গিয়ে তাকে ঘরের মধ্যে ডেকে আনে। বনরাজ বলে তার ফোন ডেড হয়ে গেছে, তাই সে এখান থেকে তার মেয়েকে একটা কল করতে চায়। কবির এটা শুনে অদ্ভুত লাগলেও সে বনরাজের কথা মতো সব মেনে নেয়। আমরা দেখি বনরাজ এখানে জাহ্নবীর উপর নজর রাখছিল আর জাহ্নবীও ওর সব কথা মেনে চলছিল। বনরাজ বাড়িতে আসায় জ্যোতি হ্যাপি ছিল না, কিন্তু কবির বলে আমরা শুধুমাত্র ওর হেল্প করছি আর কিছুক্ষণ পর ও এখান থেকে চলে যাবে। জাহ্নবী এখানে বনরাজের সাথে কথা বলছিল, যেখানে সে তার বয়ফ্রেন্ডের বিষয় তাকে বলে আর বলে সে লাদাখ ট্রিপের কথা, কিন্তু বনরাজ বলে তুমি তো লাদাখ ট্রিপে যাবে না কারণ তুমি আমার সাথে যাবে। ও জাহ্নবীকে ওকে বলতে বলে। জাহ্নবীও তখন ওকে বলতে যাচ্ছিল, কিন্তু ধ্রুব তার দিকে বল ছুঁড়ে মারে, যার জন্য তাদের মধ্যেকার ইন্টারাকশন ভেঙে যায়। ধ্রুব বারবার জাহ্নবীকে তার সাথে খেলা করার জন্য বলতে থাকে। তখন বনরাজ বলে আজ তুমি তোমার ভাইয়ের সাথে এত খেলা করো যাতে সে আর পরে তোমার সাথে খেলতেই না চায়। তার কিছুক্ষণ পর জাহ্নবী যায় আর তাকে দোলনায় বসিয়ে খুব জোরে জোরে দোল দিতে থাকে, যার জন্য ধ্রুব ভয়ে চিৎকার করতে থাকে আর সেই আওয়াজ জ্যোতি শুনতে পায়। কবির আর জ্যোতি এসে যা হোক করে জাহ্নবীকে থামায়। কবির জাহ্নবীর উপর রেগে যায়। তখন ওখানে থাকা বনরাজ বলে জাহ্নবী বাবাকে সরি বলো, আর জাহ্নবীও তখন সরি বলে দেয়। এরপর খাবার খাওয়ার সময় বনরাজ আবার তার ফ্যামিলির বিষয়ে কথা বলতে থাকে আর বলে আমি তোমাদের ফ্যামিলির বিষয়ে সব জানি। তখন বনরাজ জাহ্নবীকে বলে যে তুমি তোমার বয়ফ্রেন্ড বিভানকে ফোন করো আর তার সাথে ব্রেকআপ করে নাও। এটা শুনে জাহ্নবী তাই করে। এই সব দেখে জাহ্নবীর মা বাবা অনেক ভয় পেয়ে যায়। কবির তখন বনরাজকে বলে এখান থেকে বেরিয়ে যেতে, কিন্তু বনরাজ যেতে চায় না, যেটা দেখে কবির বনরাজকে ধাক্কা মেরে বাইরে করতে যায়, কিন্তু জাহ্নবী এসে তাকে বাধা দেয় আর তার বাবাকেই বারণ করতে থাকে আর বলে আঙ্কেল কোথাও যাবে না। সে তার বাবাকে ধাক্কা দিতে থাকে আর জাহ্নবীর ব্যবহার একদম পাগলের মতো ছিল। তখন জাহ্নবী বলে আঙ্কেল যা বলবে আমি তাই করব। বনরাজ এবার বলে যে সে জাহ্নবীকে বশীকরণ করে নিয়েছে, মানে কালা জাদু। জাহ্নবী এবার তাই করবে যেটা বনরাজ বলবে, কারণ জাহ্নবী এখন বনরাজের বশে আছে। ডেমো দেওয়ার জন্য বনরাজ জাহ্নবীকে দাঁড়াতে বলে, তারপর বসতে বলে আর এটাই তাকে দিয়ে বারবার করাতে থাকে।
তাকে কাঁদতে বলে, হাসতে বলে, আর জাহ্নবীও তাই করতে থাকে। জ্যোতি এইসব দেখে কাঁদতে থাকে আর ভানরাজকে বলে যে তুমি আমাদের কাছ থেকে কী চাও। তখন সে বলে যে সবার ফোন টেবিলের উপর রাখার জন্য, আর জাহ্নবীকে দিয়ে সে সব ফোন ভেঙে ফেলে দেয়। এরপর জাহ্নবীকে চায়ের পাতা খেতে বলে আর তার বাবাকে থাপ্পড়ও মারতে বলে। এরপর ভানরাজ জাহ্নবীকে দিয়ে নিজের পা টেপাতে টেপাতে বলে যে আমি জাহ্নবীকে নিজের সাথে নিয়ে যেতে চাই। আসলে ভানরাজ চেয়েছিল যে তারা জাহ্নবীকে দান করে দেয়, কারণ যদি তারা পারমিশন না দেয় তাহলে পরে গিয়ে তার বশীকরণ ভেঙে যেতে পারে। এই জন্যই তারা পারমিশন ইম্পর্টেন্ট ছিল, কিন্তু কবির এর জন্য তৈরি ছিল না। তখন ভানরাজ বলে যে যখন কেউ আমার সামনে আকুল হয়ে ভিক্ষা চায় তখন আমার খুব ভালো লাগে। এটা বলে ভানরাজ জাহ্নবীকে একটা লাথি মারে আর তার বদলে কবির ভানরাজকে মারতে যায়। ভানরাজ এবার জাহ্নবীকে বলে ধ্রুবের মাথা ফাটিয়ে দেওয়ার জন্য, আর জাহ্নবীও এটাই করে। অন্যদিকে আমরা পুলিশকে এখানে আসতে দেখতে পাই, কারণ জ্যোতি বারবার পুলিশ হেল্পলাইন নাম্বারে মিস কল দিচ্ছিল। পুলিশ এখানে চলে আসে আর আমরা কবির, জ্যোতি, ভানরাজকে দেখে মনে হচ্ছিল যেন তারা ফ্যামিলি ফ্রেন্ডস, কারণ ভানরাজ জাহ্নবীকে একটা গ্যাস সিলিন্ডারের উপরে গ্যাস ওপেন করে বসিয়ে দিয়েছিল আর তার হাতে দেশলাই ছিল। যদি কবির আর জ্যোতি মুখ খুলতো তাহলে তখনই জাহ্নবী আগুন লাগিয়ে দিত। এরপর তারা পুলিশকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে ওখান থেকে পাঠিয়ে দেয়। কবির এবার ভানরাজকে টাকা অফার করে, কিন্তু ভানরাজ টাকা জ্বালিয়ে দেয়, যেটা দেখে আমরা বুঝতে পারি যে ভানরাজ জাহ্নবীকেই চায়। ভানরাজ বলে এই টাকার লোভ, এই সমস্ত ফালতু জিনিস আমার মধ্যে নেই, কারণ আমি মানুষ না, আমি মানুষের থেকে অনেক আগে চলে গেছি, আর এই উমরার রাত আমার জন্য এসেছে। উমরা ছায়ার সেই কালো দিক যেখানে আলোর একটা কিরণও পৌঁছায় না। এরপর ভানরাজ সংস্কৃতিতে কিছু মন্ত্র বলতে থাকে, যেটা শুনে মনে হচ্ছিল যে কয়েক ঘন্টা পর ও মহাশক্তি লাভ করবে। এরপর ভানরাজ জাহ্নবীকে নিজের গালেই থাপ্পড় মারতে বলে, নাচ করতে বলে। এরপর ভানরাজ জাহ্নবীকে চাকু আনতে বলে আর নিজেকেই আঘাত করতে বলে। একটা সময় জাহ্নবী বাথরুম করে দেয় আর জ্যোতি সেটা পরিষ্কার করে দেয়। সেই সময় জ্যোতি জাহ্নবীর হাত থেকে চাকুটা নিয়ে নেয় আর ভানরাজের উপর অ্যাটাক করে। এখানে এদিকে অনেক হাতাহাতি হতে থাকে। একদিকে ছিল কবির আর জ্যোতি আর অন্যদিকে ভানরাজ আর জাহ্নবী। এবার কবির জাহ্নবীকে বেঁধে ফেলে আর ভানরাজকে মারতে থাকে। ভানরাজ তখন জাহ্নবীকে জোরে জোরে হাসতে বলে আর জাহ্নবীও জোরে জোরে হাসতে শুরু করে। এটা দেখে কবির না চাওয়া সত্ত্বেও ভানরাজকে ছেড়ে দেয়, কারণ যদি ভানরাজকে সে না ছাড়ে তাহলে জাহ্নবী সারা জীবনই হাসতেই থাকবে, কখনো থামবে না। এরপর ভানরাজ জাহ্নবীকে বলে তার ভাই ধ্রুবকে মেরে দিতে। এটা শুনে জাহ্নবী ধ্রুবকে মারার জন্য খুঁজতে থাকে। তখন তার মা বাবা তাকে আটকানোর চেষ্টা করে। তখন জাহ্নবী ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে তাদেরকে আর ধ্রুবকে খুঁজতে থাকে। এরপর জাহ্নবী ধ্রুবকে ছাদে খুঁজে পায় আর তাকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেয়। তখন তার মা বাবা তাড়াতাড়ি নিচে আসে আর ধ্রুবের অবস্থা তখন অনেক খারাপ ছিল। তখন জ্যোতি আর কবির ইচ্ছা না থাকা সত্ত্বেও জাহ্নবীকে দান করে দেয়। এরপর ভানরাজ আর জাহ্নবী ওখান থেকে চলে যায়। ওরা চলে যেতেই কবির আর জ্যোতি ধ্রুবকে হসপিটালে নিয়ে যায় আর কবির জাহ্নবীর লোকেশন ট্র্যাক করে ওর পিছু পিছু যায়। এরপর আমরা ভানরাজকে তার বাড়িতে দেখতে পাই, যেখানে সে অনেক মেয়েকে নিজের বশীকরণের শিকার বানিয়ে রেখেছিল। সে বলে আজ রাতে সে জাহ্নবী আর বাকি মেয়েদেরকে মুক্ত করে দেবে। ভানরাজ নিজেকে পুজোর জন্য তৈরি করে আর সব মেয়েদের আগুনের চারিপাশে দাঁড় করিয়ে দেয়, যেটা দেখে আমরা বুঝতে পারি ভানরাজ যজ্ঞ করছিল আর এই মেয়েদেরকে সে আগুনে আহুতি দিতে চায়। অন্যদিকে কবির কোনোভাবে লোকেশনে পৌঁছে যায় আর কয়েকটা মেয়ে যারা পাহারা দিচ্ছিল তারা কবিরের উপর অ্যাটাক করে দেয়। কবির সবার থেকে লড়াই করে অবশেষে সেই যজ্ঞের জায়গায় পৌঁছায়। এটা দেখে ভানরাজ কিছুক্ষণের জন্য তার পুজো থামিয়ে দেয় আর বাকি মেয়েরা কবিরকে টানতে টানতে ভানরাজের কাছে নিয়ে যায়। আর ভানরাজ তখন তার প্ল্যান সম্পর্কে বলতে থাকে যে এই সব মেয়েদের বলি দেওয়ার পর ভানরাজের শক্তি এতটাই বেড়ে যাবে যে সে কাউকে শুধুমাত্র চোখ দিয়ে তাকিয়ে তাকে নিজের বশে করে নিতে পারবে। ভানরাজ বলে সবাই ভগবানের গোলাম, কিন্তু কিছু লোক এর যোগ্য নয়। এবার আমি সবাইকে নিজের বশে করব আর তাদের ভগবান হব আমি। এই বলে সে আবার পুজো শুরু করে দেয়, যেখানে সে কালো কাঠের পুতুল আগুনে ফেলে দিচ্ছিল আর মেয়েরাও ধীরে ধীরে আগুনের দিকে এগিয়ে যাচ্ছিল। এবার ভানরাজ তার শেষ লাল রঙের কাঠের পুতুল ফেলতো, কবির ভানরাজের উপর অ্যাটাক করে
যায়। এর আগে বনরাজ কিছু বলবে কবির তার জিভই কেটে দেয়। কবির বনরাজের জিভ আগুনে ফেলে দেয় আর তখনই ওখানে থাকা সব মেয়েরা কবিরের উপর অ্যাটাক করে দেয়। আর তখনই হঠাৎ বনরাজের আওয়াজ শোনা যায় যে তোমরা এখন আগের মতো নর্মাল হয়ে গেছো আর এখন থেকে আমি তোমাদেরকে চিরকালের জন্য মুক্ত করে দিলাম। এটা শুনে সব মেয়েরা থেমে যায় আর সবাই স্বাভাবিক হয়ে যায়। এখানে আমরা মুভির মেন টুইস্ট দেখতে পাই যে কবির পুরো ঘটনার দরুন নিজের পকেটে ভয়েস রেকর্ডার রেখেছিল, যেখানে তার ফার্ম হাউসে বনরাজ যখন তাদেরকে ব্ল্যাকমেল করছিল যে তোমরা কি চাও আমি সবাইকে মুক্ত করে দিই যাতে সব নর্মাল হয়ে যায় সারা জীবনের জন্য। এই অডিওটা রেকর্ড করে কবির নিজের ছেলেকে দিয়ে এডিট করিয়ে পারফেক্ট বানিয়ে নিয়েছিল, যেটা এখন প্লে করে আর সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসে। মানে সবার সাথে সাথে জাহ্নবীও বেঁচে গিয়েছিল। এর পরের সিনে আমরা দেখি ওই জায়গায় পুলিশ এসেছে আর ওখানে থাকা 108 জন মেয়েকে উদ্ধার করেছে। এখানে প্রশ্ন হলো 108ই কেন? কারণ 108 নাম্বার আমাদের ধর্মে বিশেষ মাহাত্ম্য রয়েছে। এরপর আমরা দেখি সব মেয়েরাই নিজেদের বাড়ি চলে গেছে। জাহ্নবীও এখন ঠিক হয়ে গেছে আর ধ্রুব আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। এর পরের সিন শিফট হয় আর আমরা 1 বছর পরের সিন দেখতে পাই, যেখানে কবির একটা ইঁদুর ধরে জঙ্গলের মধ্যে একটা বাড়ির বেসমেন্টে যাচ্ছে। এখানে আমরা দেখি কবির বনরাজকে বন্দি করে রেখেছে। কবির বনরাজকে ইঁদুর আর চা পাতা খেতে দেয় আর বলে বাবা মা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে, তারাই তাদের সন্তানের জন্য ভগবান হয়। আর মুভি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এক্সপ্লেনেশনটা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ও আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়।